নমস্কার। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক যুগান্তকারী পরিবর্তন। হ্যাঁ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঠিক এমনই এক ইতিহাস তৈরি করেছে। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা একদম গভীরে গিয়ে দেখব এই বিশাল পট পরিবর্তনের পেছনের আসল সমীকরণটা কী। বরাবরের সাধারণ ডিজাইনের চেয়ে আমরা এবার চেষ্টা করেছি একদম অন্যরকম, দারুণ কিছু গ্রাফিক্স দিয়ে পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে, যাতে ব্যাপারটা আপনাদের বুঝতে আরও সুবিধে হয়। তো চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। ঠিক আছে, চলুন সরাসরি আসল পরিসংখ্যানে আসি। স্ক্রিনে এই যে সংখ্যাটা দেখছেন ২০৭, জাস্ট ভাবুন একবার, এই একটা সংখ্যায় পুরো রাজ্যের রাজনৈতিক হিসাব নিকাশ একেবারে উল্টে দিয়েছে। ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এই বিপুল সংখ্যক আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। আর এর মাধ্যমেই আক্ষরিক অর্থে অবসান ঘটেছে তৃণমূল কংগ্রেসের টানা ১৫ বছরের দীর্ঘ শাসনের। তো এত বড় একটা রায়ের পর কি হলো? রাজনৈতিক মহলে কান বাতলেই যে জল্পনাটা শোনা যাচ্ছিল সেটাই সত্যি হলো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিলেন যে শুভেন্দু অধিকারী হতে চলেছেন পশ্চিমবঙ্গ বিজেপি পরিষদীয় দলের নেতা। আর এই ঘোষণার সাথে এটা একদম দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায় যে তিনি রাজ্যের নবম এবং পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। ঐতিহাসিক ২০২৬ রায় এবং এক নতুন রাজনৈতিক প্রেক্ষাপট। চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি নবনির্বাচিত বিধানসভার এই নতুন সমীকরণটা ঠিক দেখতে কেমন লাগছে। এই চারটার দিকে একবার ভালো করে চোখ বুলিয়ে নিন। এখানে সংখ্যার তফাৎটা সত্যিই চমকে দেওয়ার মতো। একদিকে বিজেপি একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২৬০টি আসনে জয়লাভ করেছে, সেখানে বিদায়ী শাসক দল তৃণমূল কংগ্রেস নেমে এসেছে মাত্র ৮০টি আসনে। আর অন্যদিকে বাম কংগ্রেস জোট এবং অন্যান্যরা মিলে পেয়েছে মাত্র ৬টি আসন। বুঝতেই পারছেন, রাজ্যের রাজনীতিতে মেরুকরণের এর চেয়ে বড় উদাহরণ আর হতেই পারে না। ফলাফল তো একদম পরিষ্কার, আর সেই অনুযায়ী রাজ্যপাল আর.এন. রবি বর্তমান মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন। এর ফলে যেটা হলো, আগামী ৯ মে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ গ্রহণের সমস্ত পথ একদম পরিষ্কার হয়ে গেল। একজন নেতার উত্থান এবং শুভেন্দু অধিকারীর যাত্রাপথ। এই যে এত বড় একটা পালাবদল, এর কেন্দ্রে যিনি আছেন তার রাজনৈতিক শিকড়টা ঠিক কোথায়? চলুন একটু পিছন ফিরে তাকাই। উনি কিন্তু একেবারে রাজনীতির মাঠেই বড় হয়েছেন। ১৯৭০ সালের ১৫ই ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তার জন্ম। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেছেন। তবে সবচেয়ে বড় কথা হল, তিনি উঠে এসেছেন এমন এক পরিবার থেকে যাদের রাজনীতির সাথে দীর্ঘদিনের ওঠা বসা। তার পিতা শিশির অধিকারী একজন অত্যন্ত প্রবীণ নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, আর পূর্ব মেদিনীপুরে তাদের এই মজবুত শিকড়ে কিন্তু তার রাজনৈতিক কেরিয়ারের অন্যতম শক্ত ভিত। ওনার এই রাজনৈতিক গ্রাফটা বেশ ইন্টারেস্টিং। সে ১৯৯৫ সালে কংগ্রেসের একজন কাউন্সিলর হিসেবে যাত্রা শুরু। এরপর ২০০৭, মনে আছে তো, নন্দীগ্রামের সে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের অন্যতম প্রধান মুখ হিসেবে তিনি জাতীয় স্তরে পরিচিতি পেয়ে যান। এরপর ২০১৬ সালে তিনি রাজ্য মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হন। আর রাজ্য রাজনীতির সবচেয়ে বড় চমকটা আসে ২০২০ সালের ডিসেম্বরে, যখন তিনি বিজেপিতে যোগদান করেন। ২০২৬-এ জোড়া জয় এবং ম্যান্ডেট সুনিশ্চিত করা। এবার আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুধু পশ্চিমবঙ্গে নয়, পুরো ভারতের রাজনীতিতেই একটা বিরল ঘটনা। এই স্লাইডটা আমাদের পুরো বিষয়টা একেবারে আয়নার মতো পরিষ্কার করে দিচ্ছে। খেয়াল করে দেখুন, তিনি একই সাথে দুটো কেন্দ্র থেকে লড়েছেন এবং দুটিতেই বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। নন্দীগ্রামে তিনি তৃণমূলের পবিত্র করকে ৯,৬৬৫ ভোটে হারান। কিন্তু আসল চমকটা অপেক্ষা করছিল ভবানীপুরে। সেখানে তিনি বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোদ তার নিজের গড়ে ১৫,১০৫ ভোটে পরাজিত করেছেন। একজন ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীকে তার নিজের আসনে হারানো, রাজনীতিতে এটা কিন্তু যে সে কথা নয়। ক্ষমতার এই নাটকীয় রদবদল আক্ষরিক অর্থেই এক অভাবনীয় ঘটনা। এই যুগল জয় সাম্প্রতিককালের অন্যতম বড় রাজনৈতিক অঘটন হিসেবেই ইতিহাসে লেখা থাকবে, যা শুভেন্দু অধিকারীকে বাংলার রাজনীতির একেবারে জায়ান্ট কিলার হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছে। বিতর্ক এবং সামনের তাৎক্ষণিক চ্যালেঞ্জসমূহ দেখুন। জয় তো বিশাল, কিন্তু নতুন সরকারের সামনের রাস্তাটা কি একেবারেই মসৃণ?
মোটেই না। চলুন সেই সব আইনি আর রাজনৈতিক বিতর্কগুলো একটু নিরপেক্ষভাবে আলোচনা করি। প্রথমেই আসে কিছু পুরনো আইনি ইস্যু, যেমন ধরুন 2014 সালে সারদা চিটফান্ড কেলেঙ্কারির সময় সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করেছিল, যদিও এটা ঠিক যে চার্জশিটে তার নাম ছিল না। এছাড়াও নারদা স্টিং অপারেশনের তদন্ত নিয়েও বিভিন্ন সময় জলঘোলা হয়েছে। এই পুরনো ইস্যুগুলো আগামী দিনেও বিরোধী দলগুলোর হাতে একটা বড় হাতিয়ার হতে পারে। তবে এই মুহূর্তে সবচেয়ে অ্যালার্মিং বা উদ্বেগজনক বিষয়টা হল রাজ্যের সার্বিক নিরাপত্তা। জাস্ট ভাবুন, ভোটের ফল প্রকাশের মাত্র 48 ঘণ্টার মধ্যে শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের মর্মান্তিক হত্যাকাণ্ড পুরো রাজ্যকে নাড়িয়ে দিয়েছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টকেও শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছে। তাই নতুন সরকারের সামনে এখন সবচেয়ে বড় এবং তাৎক্ষণিক চ্যালেঞ্জ হল রাজ্যে দ্রুত আইন শৃঙ্খলা এবং শান্তি ফিরিয়ে আনা। সবশেষে যে প্রশ্নটা আমাদের সবার মনে ঘুরপাক খাচ্ছে, এই বিপুল রাজনৈতিক পট পরিবর্তন পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য আসলে কি অর্থ বহন করছে। একদিকে যেমন একটা অত্যন্ত স্পষ্ট এবং মজবুত ম্যান্ডেট রয়েছে, অন্যদিকে রয়েছে রাজনৈতিক মেরুকরণ আর ভোট পরবর্তী হিংসার একটা অস্থির পরিবেশ। বাংলার এই আগামী অধ্যায়ে ঠিক কিভাবে লেখা হবে, পুরো দেশের নজর এখন সেদিকেই। আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ একেবারে শেষ পর্যায়ে চলে এসছে। আমরা চেষ্টা করেছি সাধারণ গ্রাফিক্সের চেয়ে একদম অন্যরকম দারুণ কিছু ভিজুয়ালস দিয়ে এই বিষয়টা আপনাদের সামনে সহজভাবে তুলে ধরতে। আশা করছি এই নতুন প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। যদি এই আলোচনা আপনাদের তথ্যবহুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের জানাবেন। আপনাদের সমর্থন আমাদের এভাবেই আরও ভালো কাজ করতে সাহায্য করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।